প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান, দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ নবম ও দশম শ্রেণীতে আর্থিক অবস্থার বিবরণীর 3টি ধাপ করতে হয়: বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এখন আমি আলোচনা করব তোমাদের বইয়ের মানে পাঠ্য বইয়ের সৃজনশীল 4। দেখো এখানে একটি রেয়ামিল দেওয়া আছে। এখানে ক নাম্বার বলা আছে, উপযুক্ত তথ্য হতে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয় করতে হলে নিট বিক্রয় হতে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেই টাকাটা হবে ওইটা হলো মোট মুনাফা। দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে বিক্রয় লেখা আছে 3,25,000। তাহলে আমরা কি করব, দেখো দেখো এখানে আমি কি করেছি, লিখেছি মোট মুনাফার পরিমাণ নির্ণয়। তাহলে অঙ্কের মধ্যে বিক্রয় দেওয়া আছে 3,25,000 টাকা। এই যে বিক্রয় মানে নিট বিক্রয় 3,25,000 টাকা দেওয়া আছে। এই 3,25,000 টাকা থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। দেখো এখানে কিন্তু এই যে বিক্রিত পণ্যের ব্যয়ও দেয়া আছে। কত দেয়া আছে? 1,52,000 টাকা। তাহলে আমরা কি করেছি, দেখো এই যে বিক্রয় লিখেছি 3,25,000 বাদ বিক্রিত পণ্যের ব্যয় 1,52,000 টাকা। এটা থেকে এটা বাদ দিলে যেই টাকাটা হয় ওইটা হলো মোট মুনাফা। তাহলে মোট মুনাফা হলো কত? 1,73,000। উত্তর 1,73,000 টাকা। দেখো খ কি বলেছে, মোট মুনাফা এত টাকা দরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। খেয়াল করো, বিশদ আয় বিবরণী তৈরি করার ক্ষেত্রে আমাদের 3টি ধাপ অতিক্রম করতে হয়: মোট মুনাফা, পরিচালন মুনাফা, নিট মুনাফা। যেহেতু মোট মুনাফা দেয়া আছে, আমাদের কি করতে হবে? পরিচালন মুনাফা এবং নিট মুনাফা নির্ণয় করতে হবে। এখানে দেখো খ প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী, তারপরে কি তারিখ লিখেছি, বিবরণ টাকা টাকা টাকা। ওকে, এই যে মোট মুনাফা কত দেওয়া আছে? 1,73,000 টাকা। আমরা 1,73,000 টাকা সরাসরি 3 নাম্বার করে লিখে দিলাম। তারপরে লিখতে হবে কি? বাদ পরিচালন ব্যয়। তাহলে এখানে দেখো এই যে বেতন ও সম্মানী, এটা হলো পরিচালন ব্যয়। বেতন ও সম্মানী কত দেয়া আছে? 72,000 টাকা দেয়া আছে। কিন্তু এখানে দেখো 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া রয়েছে। তোমরা কিন্তু জানো যে কোনো দাখিলার সাথে বকেয়া থাকলে যোগ হয়, অগ্রিম থাকলে বিয়োগ হয়। যেহেতু বেতন ও সম্মানী 4 মাসের বকেয়া দেয়া আছে, সেহেতু এখানে বেতন ও সম্মানী 8 মাসের কথা বলা আছে। মানে এই কথাটা অনেক সময় পরীক্ষায় 8 মাস কথাটা উল্লেখ থাকে, আবার অনেক সময় উল্লেখ থাকে না। এখানে যদি উল্লেখ না থাকে, ওইখানে যেহেতু 4 মাসের বকেয়া রয়েছে, সো অবভিয়াসলি এখানে 8 মাসের বেতন রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? বেতন ও সম্মানীর টাকা মানে এই 72,000 টাকাকে 8 দ্বারা ভাগ করলে কি হবে? 1 মাসের বের হবে। তারপরে 4 মাসের বাকি 4 দ্বারা গুণ করতে হবে। গুণ করে যেটা হয় ওইটা বকেয়া হিসাবে যোগ করতে হবে। দেখো আমরা কি করেছি? বেতন ও সম্মানী 72,000 টাকা লিখে ফেলেছি। ওই টাকাকে কি করেছি? 8 দ্বারা ভাগ 4 দ্বারা গুণ করে হয়েছে 36,000 টাকা। এই 36,000 টাকা যোগ বকেয়া হিসাবে লিখে দিয়েছি। যে কোনো এন্ট্রির সাথে বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ। কিন্তু যদি বকেয়া বা অগ্রিম না থাকে, সবগুলো এন্ট্রি সরাসরি আমরা 2 নাম্বার করে লিখে ফেলবো। এই যে প্রশিক্ষণ ভাতা 18,800 টাকা, এটা আসবে কারণ এটা হলো পরিচালন ব্যয়। দেখো লিখেছি কি? প্রশিক্ষণ ভাতা 18,800 টাকা। এখানে কমিশন দেওয়া হচ্ছে, কমিশন দিয়ে 2টি টাকা দেওয়া আছে। একটি টাকা ডেবিটে আর একটি টাকা ক্রেডিটে। এই যে ডেবিটের যেই টাকাটা এটা হলো প্রদত্ত কমিশন, আর ক্রেডিটের যেই টাকাটা সেটা হলো প্রাপ্ত কমিশন। তাহলে এখানে কোনটা আসবে? প্রদত্ত কমিশন আসবে। দেখো প্রদত্ত কমিশন কত লিখেছি? 7,200 টাকা।
দেখো সমন্বয়ে বলা আছে আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। তাহলে অঙ্কের মধ্যে আসবাবপত্র আছে কত? দেখো আসবাবপত্র দেওয়া আছে 1,00,000 টাকা। তাহলে 1,00,000 টাকার 10% অবচয় কত হয়? দেখো আসবাবপত্রের উপর অবচয় কত পার্সেন্ট? 10%। তাহলে 1,00,000 টাকার 10% অবচয় হয় 10,000 টাকা। কিভাবে বের করবা? 1,00,000 গুণ 10%। পার্সেন্টেজ টিপ দিলেই কিন্তু টাকাটা চলে আসবে, অথবা 1,00,000 গুণ 10 ভাগ 100। তাহলে যেটা বের হবে এটা হলো অবচয়। এখন আমাদের কি করতে হবে খেয়াল করো, এই সবগুলো আমাদের যোগ করতে হবে। যোগ করে কত হয়েছে? 1,44,000 টাকা হয়েছে। এখন দেখো মোট মুনাফা কত? 1,73,000। এই 1,73,000 থেকে কি বাদ দিতে হবে? এই যে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। এই পরিচালন ব্যয় কত হয়েছে? 1,44,000। তাহলে এটা থেকে এটা বাদ দিলে হয় 29,000। এই 29,000 টাকা হলো পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে যোগ অপরিচালন আয় যোগ করতে হবে। তাহলে এখানে অপরিচালন আয় কি আছে? দেখো এই যে 10% বিনিয়োগ দেয়া আছে, তাহলে 10% বিনিয়োগ কত টাকা দেয়া আছে? 1,20,000 টাকা দেয়া আছে। যে কোনো জিনিসের 10% মানে কি? একটি শূন্য কম। তাহলে 1,20,000 থেকে একটি শূন্য যদি আমরা কমিয়ে দেই তাহলে কত হয়? 12,000 টাকা হয়। অথবা 1,20,000 গুণ 10%। তাহলে দেখো বিনিয়োগের সুদ কত হয়েছে? 10% মানে 12,000 টাকা হয়েছে। আমরা কি করেছি? 12,000 টাকা লিখে দিয়েছি। দেখো এখানে কমিশন লেখা আছে 7,200 আর 4,000। এই যে 7,200 হলো প্রদত্ত কমিশন, আর এই 4,000 টাকা হলো প্রাপ্ত কমিশন। এই প্রাপ্ত কমিশন কিন্তু অপরিচালন আয়। এই যে কমিশন এখানে কি বলা আছে দেখো, প্রাপ্য কমিশন এত টাকা হিসাবভুক্ত হয়নি। হিসাবভুক্ত হয়নি বা লেখা হয়নি বা অলিখিত একই কথা। তাহলে কমিশনের সাথে অলিখিত কমিশনটা কি হবে? যোগ হবে। দেখো প্রাপ্ত কমিশন 4,000 টাকা যোগ অলিখিত কমিশন 4,000 টাকা, টোটাল হয়েছে কত? 8,000 টাকা হয়েছে। দেখো প্রাপ্ত বাট্টা মানে সকল প্রকার প্রাপ্ত কিন্তু অপরিচালন আয়। প্রাপ্ত বাট্টা কত দেয়া আছে? 11,000 টাকা। দেখো প্রাপ্ত বাট্টা কত? 11,000 টাকা। আমরা কি করেছি এখন? এই সবগুলো যোগ করেছি। যোগ করে টাকাটা এখানে হয়েছে 31,000 টাকা। দেখো এই যে পরিচালন মুনাফা 29,000 টাকার সাথে যোগ অপরিচালন আয় কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এইটা আর এইটা যোগ করলে হয় 60,000 টাকা। অ্যাকচুয়ালি দেখো অপরিচালন আয় আছে কিন্তু অপরিচালন ব্যয়ের কোনো এন্ট্রি নেই। না থাকার কারণে আমরা যেই টাকাটা পেয়েছি এটা হলো রেজাল্ট। এটা কি? নিট মুনাফা। তাহলে খেয়াল কর, দেখো পরিচালন মুনাফা হয়েছে 29,000 টাকা, নিট মুনাফা হয়েছে কত? 60,000 টাকা। তাহলে টোটাল হয়েছে কত? পরিচালন মুনাফা 29, নিট মুনাফা 60,000 টাকা। গতে কি দেয়া আছে? নিট মুনাফা এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো উত্তর গ, আর্থিক অবস্থার বিবরণী। বিবরণ টাকা টাকা টাকা। এখানে দেখো তোমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হলে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, চলতি দায়, বহির্দায়, দীর্ঘমেয়াদী দায়, অস্পৃশনীয় সম্পদ সব কিছু আলাদা আলাদা করতে হয়। এর ফলে কি তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তাই আমি সবগুলো একসাথে করে দিয়েছি। এর ফলে তোমাদের জন্য অঙ্কটা ইজি হয়ে যাবে। আমি যেভাবে বলেছি এভাবে করলে হবে, কোনো সমস্যা নেই। এখানে আমি কি লিখেছি দেখো, সম্পদ সমূহ। এই যে দেখো এই যে 10% বিনিয়োগ 1,20,000, এই 1,00,000 বিনিয়োগ কিন্তু সম্পদ। সরাসরি আমি কি করেছি দেখো 10% বিনিয়োগ 1,20,000 টাকা লিখে ফেলেছি। খেয়াল করো বিনিয়োগ ও সম্পদ, বিনিয়োগের সুদ ও সম্পদ। সরাসরি বিনিয়োগের সুদ হয়েছিল 12,000 টাকা, আমি 12,000 টাকা লিখে দিয়েছি, কারণ 1,20,000 টাকার 10% সুদ কত? 12,000 টাকা। বিনিয়োগের সুদ কত লিখে দিয়েছি? 12,000 টাকা লিখে দিয়েছি। দেখো সমাপনী মজুত পণ্য কত দেয়া আছে? 58,000 টাকা। সমাপনী সম্পদ অবভিয়াসলি সম্পদ। তাহলে সমাপনী মজুত পণ্য আমরা কি করেছি? সরাসরি 58,000 টাকা লিখে দিয়েছি। আরেকটি কথা দেখো,
কমিশনের সাথে আমরা কি করেছি, অলিখিত কমিশনটা কি করেছি, যোগ করেছি। এখন এই যে অলিখিত কমিশন, এটা কিন্তু সম্পদ। এই যে অলিখিত কমিশন 4000 টাকা আমরা সম্পদের পাশে লিখলাম। এই যে দেখো যে প্রাপ্য কমিশন এত টাকা হিসাবভুক্ত হয়নি, এটা হলো অলিখিত কমিশন। সহজ কথা, এখানে সমন্বয়ের সবগুলা এন্ট্রি আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। দেখো আসবাবপত্র কত, 1 লক্ষ টাকা। সমন্বয়ে বলা আছে আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। তাহলে আসবাবপত্র থেকে যেটা অবচয় ওইটা বাদ দিলে যেটা থাকে এটা হলো তোমার সম্পদ। খেয়াল করো, এই 1 লক্ষ টাকার 10% অবচয় কত, 10,000 টাকা। দেখো আসবাবপত্র কত, 1 লক্ষ টাকা, বাদ অবচয় 10,000 টাকা। 1 লক্ষ টাকা থেকে 10,000 টাকা বাদ দিলে কত হয়, 90,000 টাকা। এখন আমি কি করেছি, সবগুলো আমরা যোগ করেছি, যোগ করে টাকাটা 3 নাম্বার করে নিয়েছি। 3 নাম্বার করে কত টাকা হয়েছে, 2,84,000 টাকা। এটা হলো মোট সম্পদ। এই যে মোট সম্পদ, এটা কিন্তু একটি রেজাল্ট। তারপরে লিখতে হবে কি, মোট দায় ও মালিকানা সত্ত্ব। খেয়াল করো, মোট দায় ও মালিকানা সত্ত্ব, যে কোনো এন্ট্রির বকেয়া থাকলে সম্পদ, অগ্রিম থাকলে কি হয়, দায় হয়। দেখো বকেয়া বেতন ও সম্মানী 36,000 টাকা। 36,000 টাকা আমরা কিভাবে পেয়েছিলাম, এই বেতনের টাকাকে 8 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণ করে যেই টাকাটা হয়েছিল ওইটা বকেয়া হিসাবে আমরা যোগ করেছিলাম। ওই যে বকেয়া বেতন কিন্তু দায়। তাহলে বকেয়া বেতন ও সম্মানী কত হাজার হয়েছে, 36,000 হয়েছে। দেখো এখানে আছে প্রদেয় হিসাব। এই যে প্রদেয় হিসাব আর পাওনাদার কিন্তু একই কথা, মানে পাওনাদারের আরেকটি নাম হলো প্রদেয় হিসাব। দেখো বিবিধ পাওনাদার অবলিক প্রদেয় হিসাব, এটা সরাসরি লিখে দিয়েছি। এটা কিন্তু দায় কত হয়েছে, 40,000 টাকা হয়েছে। দেখো এখানে লেখা আছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। আমরা দায় পেয়েছি কিন্তু মালিকানা সত্ত্ব পাইনি, কারণ প্রশ্নের মধ্যে মালিকানা সত্ত্ব এত টাকা দরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো ওই কথাটি বলেনি। এই জন্য আমাদের কি করতে হবে, মালিকানা সত্ত্ব তৈরি করতে হবে। সো আমি অঙ্কের মধ্যেই মালিকানা সত্ত্ব তৈরি করেছি। দেখো মালিকানা সত্ত্ব তৈরি করতে হলে মূলধন আসে, কি আসে, মূলধন। মূলধন কত, 1,48,000 টাকা। তাহলে আমরা প্রথম করে লিখেছি কত, মূলধন 1,48,000 টাকা। তারপরে এখানে অঙ্কে কি বলা আছে, নিট মুনাফা এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। মালিকানা সত্ত্বের ক্ষেত্রে কি হয়, মূলধনের সাথে নিট মুনাফাটা যুক্ত হয়। তাহলে দেখো মূলধন লিখলাম, লিখার পরে যোগ নিট মুনাফা। নিট মুনাফা কত, 60,000 টাকা। এই দুইটা টাকা আমরা যোগ করলাম, যোগ করে টাকাটা আমরা 2 নম্বর করে লিখলাম। লিখার পরে আমরা কি করেছি, এই দায়ের টাকা এবং মালিকানা সত্ত্বের টাকা এই দুইটা যোগ করলাম। যোগ করার পর হয়েছে 2,84,000 টাকা। দেখো এই যে মোট সম্পদ হয়েছে 2,84,000 টাকা, মোট দায় ও মালিকানা সত্ত্ব হয়েছে 2,84,000 টাকা। অর্থাৎ দুইটি টাকা যখন সেম হয় তখন কিন্তু রেজাল্ট আমাদের হয়ে যায়। সো আমাদের রেজাল্ট হয়ে গিয়েছে। আমি লিখেছি উত্তর আর্থিক অবস্থার বিবরণীর যোগফল কত, 2,84,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে, কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবার শেষে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। কিপ ওয়াচিং মাই ভিডিওস। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।